নির্বাহী আদেশে কিংবা প্রশাসনিক আদেশে কোনো দল নিষিদ্ধ করা এটা গণতন্ত্রের পরিপন্থী। এটা গণতন্ত্রের সৌন্দর্য হতে পারে না এবং গণতন্ত্রের টুটি চেপে ধরা, গণতন্ত্র নষ্ট করা, একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করা, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করা, এই কাজগুলোরই একটা অংশ, একটা বিরাট অংশ হচ্ছে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করে দেয়া। কারণ আমার হাতে ক্ষমতা আছে, আমি তোমার দলকে নিষিদ্ধ করে দিলাম, এর জন্য কোনো আইন আদালত কোনো কিছু প্রয়োজন হবে না। সেই ব্যাপারটা কোনোভাবেই কারো জন্য সুখকর কিংবা লাভজনক হয় না, যেটা আমরা দেখেছি আওয়ামী লীগের সময়। আওয়ামী লীগ কিন্তু নির্বাহী আদেশে জামাত শিবিরকে নিষিদ্ধ করে রেখেছিল এবং জুলাই আন্দোলনের মধ্যে এই কাজটা তারা করেছিল এবং এই কাজটা যে তাদের ভুল ছিল সেটা কিন্তু 24-এর 5 আগস্ট তাদের পতনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। এবং কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে যে রাখা যায় না, এবং জামাতের ব্যাপারে আওয়ামী লীগ শুধুমাত্র ওই নির্বাহী আদেশে কিংবা প্রশাসনিক আদেশে তাদেরকে ডমিনেট করার যে চেষ্টা করেছে, কিন্তু জামাত কোন কর্মকৌশলে এগোচ্ছে, জামাত ওয়ার্ল্ড ওয়াইড লবিং করে যাচ্ছে এবং তারা সুদূর প্রসারী চিন্তা করছে এবং সেই চিন্তার ফসল 2024 সালে এসে কার্যকর হয়েছে। এই ব্যাপারে আওয়ামী লীগ এতটুকু সচেতন ছিল না বলেই তাদের পতনটা অতি দ্রুত, কম সময়ের মধ্যে, মাত্র 36 দিনের মধ্যে তাদের পতনটা হয়ে গেছে। সেই কারণে প্রত্যেকটা সরকারকে, প্রত্যেকটা স্টেক হোল্ডারকে এই ব্যাপারে সচেতন থাকতে হয়। বর্তমান সরকারও বলছে তারা এই ব্যাপারে সচেতন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন প্রশাসনিক আদেশে কিংবা নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারা, এবং তিনিও এই ব্যাপারে একমত পোষণ করেছেন। এই একমত যখন পোষণ করছেন যে নির্বাহী আদেশে কিংবা প্রশাসনিক আদেশে দল নিষিদ্ধের ব্যাপারে বিএনপি আগ্রহী না, তখন আমরা দেখছি নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ, নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তাহলে একটু দ্বিচারিতা হয়ে গেল না? চলুন একটু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা বুঝে ওঠার চেষ্টা করে তিনি আদতে কি বোঝানোর চেষ্টা করছেন, বাস্তবতাটা কি। থাকবেন দর্শক। বলছিলাম প্রশাসনিক আদেশে দল নিষিদ্ধ করার ব্যাপারটা, আওয়ামী লীগের কার্যক্রম সেটার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। আওয়ামী লীগ কোনো ধরনের কোনো কার্যক্রম করতে পারবে না, করলেই তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে জেলে যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে এবং সেটার শাস্তি কি কি সেগুলো হয়তো আপনারা কম বেশি জানেন। এবং সারা দেশে এই ঝটিকা মিছিল সহ বিভিন্ন কর্মকাণ্ড মিছিলের প্রস্তুতি নিচ্ছে, কোন বাড়িতে ফ্যাসিস্ট আছে মিটিং করছে, এরকম নানা অজুহাতে হাজার হাজার গ্রেপ্তারের ঘটনা আমরা গত 2 বছর ধরে দেখছি। প্রফেসর ইউনূসের প্রথমে ছাত্রলীগ নিষিদ্ধ করা, তারপরে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার এক ধরনের নাটক সাজানো, যমুনার সামনে হাসনাত আবদুল্লাদের উপরে শীতল বৃষ্টি দিয়ে, ওয়াসার গাড়ি নিয়ে গিয়ে শীতল বৃষ্টি দিয়ে, সেই নাটকটা আসলে সেই নাটকটা যে উদ্দেশ্য প্রণোদিত ছিল সেটা আমরা খুব সহজেই বুঝি। সেই সময় থেকে বিএনপি বারবার বলে আসছিল যে নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের পক্ষে তারা নয়, এমনকি কোনো দল নিষিদ্ধের পক্ষেই তারা নয়, কারণ তাদের নেতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বহুদলীয় গণতন্ত্রের জনক, তার দল বিশ্বাস করে বহুদলীয় গণতন্ত্রে, তারা একদলীয় বাকশালে বিশ্বাস করে না, যে বঙ্গবন্ধুর তৈরি বাকশাল, সেই বাকশালের বিরোধিতা করে আসছে তারা। এই ব্যাপারগুলো আমরা দেখছি, কিন্তু সেখানে আবার একটা প্রশ্ন ইন্টারেস্টিংলি আসে যে তৎকালীন গঠিত বাকশাল সদস্যরা কারা ছিলেন, সেই লিস্টটা কি, সেই লিস্ট সম্পর্কে বিএনপি কি সচেতন, কিংবা আমরা সবাই কি সচেতন? আমরা কি একটু ইতিহাস ঘেটে দেখেছি যে তৎকালীন বাকশালের সদস্য কারা ছিলেন কিংবা সেখানে কাদের নাম ছিল? যাই হোক, সেই ব্যাপারে ডিটেলে না যায়। বিএনপি বিশ্বাস করে বহুদলীয় গণতন্ত্রে। যে ভুলটা বঙ্গবন্ধু করেছিলেন বলে বিএনপির অভিযোগ, সেই একই ভুল বিএনপি করতে চায় না। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা ভিন্ন কিছু দেখছি। ভিন্ন কিছু কি দেখছি? ভিন্ন কিছু, তার আগে ভিন্ন কিছু দেখার আগে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা দেখে নিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা, প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বলা হয়েছে যে কোনো রাজনৈতিক দল প্রশাসনিক আদেশে নিষিদ্ধের পক্ষে না থাকার যে অবস্থান সেটা তিনি জানিয়েছেন। ঢাকার টিএসসি মিলনায়তনে ছাত্রদলের এক আলোচনা সভায় তিনি এই কথা বলেছেন। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, আমরা প্রশাসনিক আদেশে বা এক্সিকিউটিভ অর্ডারে
নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। আমরা চাই সম্পূর্ণ আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাসিবাদের দোসর এবং এই সংগঠনের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক, মানে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করা হবে। তিনি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট এবং সন্ত্রাস বিরোধী আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে, যার ফলে ব্যক্তি হিসেবে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে। তাছাড়া বাংলাদেশের সংবিধানের 47 অনুচ্ছেদ অনুযায়ী গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে সংগঠন হিসেবেও বিচারের স্পষ্ট বিধান রয়েছে। জামাতের বেলায় অবশ্য বিধানটা ভিন্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ ট্রাইব্যুনালের মাধ্যমে যেভাবে হিটলারের নাৎসি বাহিনী এবং গেস্টাপোকে নিষিদ্ধ ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, ঠিক তেমনি বাংলাদেশেও রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে আসমান থেকে গুলি করে শিশু এবং গৃহিণী হত্যার মতো যে নজিরবিহীন গণহত্যা চালানো হয়েছে তার দায় আওয়ামী লীগ এড়াতে পারে না, অবভিয়াসলি এড়াতে পারে না ঘটনাগুলো যদি ঘটে থাকে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরে তিনি বলেন, গতকাল পার্লামেন্টেও আমি স্পষ্টভাবে বলেছি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, তিনি দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে, তার মানে তাকে দেশে ফিরতে দেওয়া হবে। যাই হোক, সেটা আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করতে চায় না বিএনপি, এবং সেটার পক্ষেও না। তারা চায় আদালতের মাধ্যমে এটার নিষ্পত্তি হোক, এবং চিফ প্রসিকিউটরের বক্তব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মোটামুটি আন্দাজ করা যায় যে আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেটা আদালতের মাধ্যমে যদি হয় সেটা ভালো, কিন্তু নির্বাহী আদেশে করার পক্ষে না স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী কি ভুলে গেলেন যে এই সংসদের মানে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ডক্টর ইউনূসের যে মেটিকুলাস মানে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত রাষ্ট্রপতির মানে প্রজ্ঞাপন জারি, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি, সেই অধ্যাদেশ আইনে পরিণত করেছে, এবং আইনে পরিণত করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের উপরে যে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তারা মেনে নিয়েছে, স্বীকৃতি দিয়েছে এবং দীর্ঘায়িত করেছে। তার মানে বিএনপিও এই নিষেধাজ্ঞাটা চায়, অথচ তিনি বলছেন বিএনপি নির্বাহী আদেশে নিষেধাজ্ঞার পক্ষে নয়। যদি বিএনপি ডক্টর ইউনূসের ওই আইন সংসদে পাশ না করত, তাহলে বিএনপির অবস্থানটা আরো দৃঢ় হতে পারত। এবং বিএনপি যে কথাটা বারবার বলে আসে যে তারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, সেটা প্রতিষ্ঠিত হতো। তারা মুখে বলছে বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে, কিন্তু ইউনূসের অগণতান্ত্রিক যে সিদ্ধান্ত নির্বাহী আদেশে দলের উপরে নিষেধাজ্ঞা জারি করা, এবং সেটা যে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সিদ্ধান্ত, সেটাকে তারা মেনে নিয়েছে এবং সেটাকে আইনে পরিণত করছে সংসদে। তাহলে কি এটাকে বলা যায় যে দ্বিচারিতা, এক মুখে দুই কথা? আপনি কাজে একটা করছেন, মুখে আর একটা করছেন। ব্যাপারটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠছে না। ব্যাপারটাকে বিশ্বাসযোগ্য করতে হলে আপনি যতদিন পর্যন্ত আদালতে বিচার না হচ্ছে, ততদিন পর্যন্ত নির্বাহী আদেশে কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকবে না, এই নীতিতে যদি যেতেন, ডক্টর ইউনূসের ওই নীতিকে যদি অস্বীকার করতেন এবং সংসদে আইন হিসেবে সেটা পাশ না করতেন, তাহলে আমার মনে হয় যে বিএনপির রাজনৈতিক যে মানে পরিপক্কতা এবং রাজনৈতিক সততা, সেটা আরো বেশি প্রস্ফুটিত হতে পারত। কিন্তু বিএনপি আমার মনে হয় যে তাদের দলের মধ্যে এক ধরনের মানে ইনডিসিশনে তারা ভুগছে। কি করবে, কি করা উচিত, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, সেটা বোধহয় খুব একটা বুঝে উঠতে তারা পারছেন না। নির্বাহী আদেশে আওয়ামী লীগের মতো বড় দলকে যখন আপনি নিষিদ্ধ করে রাখছেন, তখন কিন্তু দ্বারটা উন্মোচন করছেন। চিফ প্রসিকিউটর যেমন বলেছেন, আওয়ামী লীগের করা আইনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিংবা করা যায়। আওয়ামী লীগ আইন করার সময় আওয়ামী লীগ যেমন ভাবেনি যে এটা আমার দিকেই বুমেরাং হয়ে ফিরে আসতে পারে, আওয়ামী লীগ যেমন না ভেবে ভুল করেছে, একই ভুলটা কি বিএনপি করতে চায়? আজকে বিএনপি যদি এই নির্বাহী আদেশে মানে ডক্টর ইউনূসের ভুল সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়ে এটা দীর্ঘায়িত করতে চায়, তাহলে কিন্তু এই পথটা ভবিষ্যতের জন্য উন্মুক্ত হয়ে যাবে। ভবিষ্যতে আবার কোনো দল ক্ষমতায় এসে অন্য দলকে নিষিদ্ধ করার ব্যাপারে চাইলেই যে কাউকে নিষিদ্ধ করা যায়, এই ব্যাপারটা কিন্তু একটা সাহসে পরিণত হবে এবং উদাহরণ হিসেবে দালিলিক প্রমাণ হিসেবে থেকে যাবে, যেটা বিএনপির জন্য শুভ কোনো ব্যাপার হবে না। আমার মনে হয় যে আদালতের মাধ্যমেই ব্যাপারটা
সমস্যাটা সমাধান করা উচিত, কিন্তু আদালতকে প্রভাবিত না করে। আদতেও 24-এর যে আন্দোলনের ব্যাপারটা, সেখানে আওয়ামী লীগ যে বৃহৎ একটা দল, 78 বছর বয়স্ক একটা দল হিসেবে তাদেরকে অভিযুক্ত করা যায় কিনা, দল হিসেবে দলকে দায়ী করা যায় কিনা, সেই প্রশ্ন আসবে। কারণ দলের যারা সরকারে ছিল তারা মুষ্টিমেয় সংখ্যক মানুষ, আর দলের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী, এই লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী যারা নির্দোষ, তাদেরকে যদি আপনি শাস্তি দেন শুধুমাত্র ওই 300 জন মানুষের জন্য কিংবা 350 জন মানুষের জন্য যারা এমপি মন্ত্রী ছিলেন, তাহলে, কিংবা আমি ধরে নেওয়া যায় যে মানে পুলিশ, মানে আমলা সহ বিভিন্ন দিক থেকে আমি যদি জোগাড় করি যে 1000 মানুষ, শীর্ষ 1000 মানুষ এই অপরাধগুলো করেছে, তো এই 1000 মানুষের দায় যদি আপনি কোটি মানুষের ওপরে চাপান, সেটা কি গণতান্ত্রিক ব্যাপার হবে? এবং সেই রকম রায় কি আদালত থেকে আসার সম্ভাবনা থাকবে, নাকি বরাবরের মতো আমরা বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলে যেটা দেখেছি, আদালতকে প্রভাবিত করার ঘটনা, সেই পথে এগোবে সরকার? প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খুবই গুরুতর এবং স্পর্শকাতর একটি প্রশ্ন সামনে এসেছে। সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় দেয়া আছে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে, সেই মৃত্যুদণ্ড স্থগিত করা হবে কিনা। খুবই যৌক্তিকভাবে এই প্রশ্নটি সামনে এসেছে, তার কারণ তিনি আত্মসমর্পণ করতে চান। তিনি কোন প্রক্রিয়ায় দেশে এসে আত্মসমর্পণ করবেন, এমন প্রশ্ন অনেক জোরালোভাবে উঠাতে এই প্রশ্নটিও সামনে চলে আসছে। সেটি কেমন, আপনাদের একটি বিষয় মনে করিয়ে দিই। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ, যাকে সবাই বাচ্চু রাজাকার হিসেবেই চেনেন, সেই আবুল কালাম আজাদ পাকিস্তানে পালিয়েছিলেন, নির্বাসনে ছিলেন। ডক্টর ইউনূস 5 আগস্টের পরপরই ক্ষমতা দখলের পর তার সরকার তার মৃত্যুদণ্ড 1 বছরের জন্য স্থগিত করে। তারপর বাচ্চু রাজাকার চলে আসেন দেশে এসে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে 13 বছর পর আত্মসমর্পণ করেন, এবং আত্মসমর্পণের পর তাকে জেলেও যেতে হয়নি। ট্রাইব্যুনাল 2-এর বিচারকরা বললেন তিনি যেমন আছেন তেমনই থাকবেন, অর্থাৎ তিনি মুক্ত থাকবেন। যেহেতু সেই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন কোনো আসামি যদি নির্বাসনে থাকে তবে তার এসে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি যেহেতু ভারত সরকারের নিয়ন্ত্রণে রয়েছেন, তাই প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকেই হস্তান্তর করতে হবে তাকে। এখন কি হবে? এখন তো আত্মসমর্পণের একটা সুযোগ, নজির তো রয়েছে এই দেশেই, এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে, যেখান থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। আবার চোখের সামনে একটা চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করছিলাম। ধরুন শেখ হাসিনা স্থলপথে বেনাপোল বর্ডার দিয়ে অথবা আকাশপথে ঢাকা বিমানবন্দরে এসে যেভাবে হোক, যে প্রক্রিয়া হোক পৌঁছলেন, দেশে ঢুকলেন, তখন কি করা হবে? ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাতে পেয়েও প্রশাসন বা সরকারের পক্ষ থেকে তাকে উল্টো বিমানে তুলে দেওয়া হবে, অথবা বেনাপোল বর্ডার দিয়ে যে গাড়িতে তিনি আসছিলেন সেই গাড়িতে ভারতমুখী করা হবে। হঠাৎ করে চোখে পড়ল সরকার সম্ভবত সে ধরনেরও কোনো এক সিদ্ধান্ত নিয়ে বসে আছে। একই চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব গণমাধ্যমকে বলছিলেন, যেহেতু ভারত সরকারকে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হস্তান্তর করতে হবে বাংলাদেশ সরকারের কাছে, অন্যথায় অন্য যে কোনোভাবে, অন্য যে কোনো প্রক্রিয়ায় তিনি যদি দেশে ঢোকেন তাকে পুশব্যাক করা হবে। কপাল দেখুন শেখ হাসিনার, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও তাকে প্রশাসন হাতের মুঠোয় পাওয়ার পরও ফিরিয়ে দেবে।
এমন কপাল কজনের ভাগ্যে জোটে। আর এই যে আমিনুল ইসলাম সাহেব পুশব্যাক করার কথা বললেন, কি হিসেবে? তাকে কেউ চেনে না, তার পরিচয়পত্রের দরকার, তিনি বাংলাদেশের নাগরিক নন, তাকে ভিনদেশী নাগরিক মনে করে পুশব্যাক করে ঠেলে পাঠিয়ে দেওয়া হবে? বলতেই পারেন তারা আইন বিশেষজ্ঞ, নানান ধরনের আইন তারা দেখাতেই পারেন। আর এই যে বারবার প্রত্যর্পণ চুক্তির কথা বলা হচ্ছে, শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে তার বিরুদ্ধে কি কোনো মামলা ছিল? তিনি মামলার আসামি হিসেবে ভারত পৌঁছেছেন? ভারত কি তাকে বন্দী হিসেবেই ট্রিটমেন্টটা দিচ্ছে, সেই চোখেই তারা দেখছে? তা তো নয়। তাহলে প্রত্যর্পণ চুক্তির বিষয় তো বন্দি বিনিময়ের বিষয়, তাকে তো ভারত বন্দি মনে করে না। আবার আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সম্ভবত সরকারের কোনো প্রতিনিধি হিসেবে এই প্রথমবারের মতন মুখ খুললেন। তিনি বললেন, যেভাবেই যার কাছেই শেখ হাসিনা আত্মসমর্পণ করুক, বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক আর যাই করুক, প্রক্রিয়া একই, ওনাকে জেলে যেতে হবে। শেখ হাসিনা কি বলেছেন যে না আমি আত্মসমর্পণ করতে দেশে যাওয়ার পর জেলে যাব না? তিনি তো তা বলেননি, বরং তিনি ওইটি মাথায় নিয়েই তো ঘোষণা দিয়েছেন যে আমি দলের অন্যান্য নেতাদের নিয়ে দেশে ফিরবো, আত্মসমর্পণ করব। ভয় কেন দেখানো হচ্ছে তাকে, এবং ভয়টা কোন পর্যায়ে দেখানো হচ্ছে? এবার আসুন সে বিষয়ে একটু কথা বলি। বিপ্লবী যেসব আইনজীবীরা শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করে তার ফাঁসি দাবি করেছিল, আবেদন জানিয়েছিল, সেই আইনজীবীদের অন্যতম শীর্ষ আইনজীবী বা শীর্ষই বলা যায় তাকে, মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি বলছেন কি, শেখ হাসিনা দেশে আসতে পারেন, কিন্তু দেশে নামার সঙ্গে সঙ্গে মানুষ তাকে ফুল দিয়ে বরণ করতে যাবে, তো বরণ করার ওই দড়িটা থাকবে ম্যানিলা রোপ দিয়ে তৈরি। ম্যানিলা রোপ মানে আপনারা জানেন যে ফাঁসির যে দড়ি, সেটিকে ম্যানিলা রোপ বলা হয়। অর্থাৎ তিনি স্পষ্টত বলছেন তিনি যখন যেভাবে ঢুকবেন ওখানেই ফাঁসিতে ঝুলানো হবে। এই ব্যক্তি আবার ছিল শেখ হাসিনার যুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী, চিফ প্রসিকিউটর। এরা নিজেরাই যেই ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বের করলো সেই ট্রাইব্যুনালকেই মানে না, মানে সেই ট্রাইব্যুনাল পর্যন্ত যেতে দিবে না তারা, সেই বিচারের রায়ও মানে না, মবের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবার কথিত বিপ্লবী সার্জিস আলম, তিনি এবার প্ররোচনা দিচ্ছেন আত্মহত্যার। তিনি বলেছেন যে শেখ হাসিনার উচিত দিল্লিতেই আত্মহত্যা করার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পণ্ডিত ব্যক্তিরা বলছেন যে ভারতে পলাতক ডাইনি হাসিনা দেশের মাটিতে পা রাখার সাথে সাথে উন্মত্ত আমজনতার প্রতিশোধ স্পৃহায় যে মব সৃষ্টি হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা ঠেকানোর সক্ষমতা নেই। এরকম অনেকে লিখছেন, অনেক সময় লাগবে এগুলো বলতে গেলে। অর্থাৎ এই যে ট্রাইব্যুনালের বিচার রায়, এসব বিচার টিচার কিছুই না, কেবলই শো অফ। মন চাইলে বিচার করলাম, মন চাইলো ফাঁসির আসামি ফিরিয়ে দিলাম, মন চাইলো আদালতের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তাকে মেরে ফেললাম, যা ইচ্ছা তাই। দেখি সামনের দিনগুলোতে আমাদের জন্য কি অপেক্ষা করছে।